আজকে আমাদের টপিকটা হচ্ছে বায়োলজি রিভিউ, জেনারেল বায়োলজি। এই জেনারেল বায়োলজি হচ্ছে সব থেকে ছোট টপিক মাইক্রো, মানে যদি সব টপিক গুলো যদি চ্যাপ্টার ওয়াইজ আমি আলাদা করি তাহলে জেনারেল বায়োলজি সব থেকে ছোট, কিন্তু এখানে ইম্পর্টেন্ট টপিক কম, কিন্তু কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো ধরতে পারে স্যাররা। আর মাইক্রো যেটা হচ্ছে মাইক্রো সব থেকে জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে মাইক্রো বায়োর ক্ষেত্রে, যেটা হচ্ছে ইমিউনোলজি। আর তারপর যেটা ইম্পর্টেন্ট হচ্ছে সেই সিস্টেমিক ব্যাকটেরিওলজি। আর বায়োলজি সাধারণত মাইক্রো বোর্ড থাকে দুইটা, যেটা হচ্ছে একটা বোর্ডে থাকবে সম্ভবত সিস্টেমিক ব্যাকটেরিওলজি, জেনারেল ব্যাকটেরিওলজি, সাথে সম্ভবত প্যারাসাইটোলজি থাকবে। হ্যাঁ, না সাথে একটা কি জানি, সাথে হচ্ছে মাইকোলজি। আর সেকেন্ড বোর্ডটা থাকে হচ্ছে ইমিউনোলজি, তারপর হচ্ছে ইমিউনোলজি থাকবে, আর প্যারাসিটোলজি আর ভাইরোলজি, এই তিনটা টপিক থাকে এক ইসে। এখন হচ্ছে আমরা সেই জেনারেল বায়োলজি গ্রুপ মানে রিভিউটা শুরু করা যাক। প্রথম হচ্ছে ভাইরাস কাকে বলে? ভাইরাস হচ্ছে এটা সব থেকে ভাইরাস ইজ ডিফাইন্ড অ্যাজ স্মলেস্ট অব্লিগেট ইন্টারসেলুলার ইনফেকশাস এজেন্ট কম্পোজড অফ আইদার ডিএনএ অর আরএনএ অর দেয়ার জিনোম কভার্ড বাই প্রোটিন কল্ড ক্যাপসিড উইথ অর উইদাউট এনভেলপ। জিনিসটা কি, মানে একটা ভাইরাসের হচ্ছে নিউক্লিক অ্যাসিড থাকে। এই নিউক্লিক অ্যাসিডটা হয় হয় ডিএনএ থাকবে, নয় আরএনএ থাকবে, কিন্তু কখনো দুইটা একসাথে থাকবে না। আর এই নিউক্লিক অ্যাসিডটাকে কভার করা থাকবে একটি প্রোটিন দ্বারা, যেটাকে বলা হচ্ছে, আমি বলি ক্যাপসিড। আর অনেকের বাইরে, ক্যাপসিডের বাইরে অনেকে এনভেলপ থাকতেও পারে, নাও থাকতে পারে। সো এটাই হচ্ছে ভাইরাস। তাহলে ভাইরাস হচ্ছে কি, আমার প্রথম হচ্ছে এটা ডিএনএ থাকবে বা আরএনএ থাকবে, এই যখন দুইটা একসাথে থাকবে না, এরা ক্যাপসিড দ্বারা কভার করা থাকবে, আর মাঝে মাঝে ক্যাপসিডের বাইরে এনভেলপ থাকতেও পারে, নাও থাকতে পারে। এখন সেটা ভাইরাসের ক্যারেক্টারিস্টিক্স কি? ভাইরাসের ক্যারেক্টারিস্টিক্স বলা যায়, প্রথমে হচ্ছে একটা, এই যে একই কথাগুলাই, প্রথমে হচ্ছে একটা ডিএনএ আর আরএনএ থাকবে, কিন্তু কখনো দুইটা থাকবে না। সে একটা সে প্রোটিন দ্বারা কভার করা থাকবে, যার নাম হচ্ছে ক্যাপসিড। আর ক্যাপসিডের বাইরে একটা লিপোপ্রোটিন মেমব্রেন থাকতে পারে, যেটাকে বলি আমরা এনভেলপ। যদি এনভেলপ থাকে সেটাকে বলবো আমি নন নেকেড, আর এনভেলপ না থাকলে বলি এটাকে আমি নেকেড। আর হচ্ছে ভাইরাসে কোনো মানে নিউক্লিয়াস থাকবে না, সাইটোপ্লাজম থাকবে না, মাইটোকন্ড্রিয়া থাকবে না, রাইবোজোমও থাকবে না। এগুলো কোনো সেলে কোনো অর্গানেল এগুলো ভাইরাসে থাকবে না। এরপর হচ্ছে ভাইরাস কিভাবে রেপ্লিকেট করবে, সেই ভাইরাস কিভাবে এনার্জি তৈরি করবে। ভাইরাস কখনো নিজে মানে এনার্জি তৈরি করতে পারে না, বা মানে ভাইরাস তাদের বেঁচে থাকার জন্য সে একটা হোস্ট বডিতে একটা মানে হোস্ট সেলের মধ্যে থাকতেই হবে। সে নিজে নিজে একা একা কখনোই রেপ্লিকেট করতে পারবে না, বা এনার্জি জেনারেট করতে পারবে না, এগুলো কিছুই করতে পারবে না। ভাইরাসের সবসময় একটি সেলের মধ্যে থাকতে হবে, তাই একে বলা হয় অব্লিগেট ইন্ট্রাসেলুলার প্যারাসাইট। অব্লিগেট ইন্ট্রাসেলুলার প্যারাসাইট। তারপর হচ্ছে, আর থার্ড নাম্বার যেটা হচ্ছে ভাইরাস, মানে নর্মালি আমরা যেগুলো সেল ধরি বা ব্যাকটেরিয়াল সেল গুলো ধরি, সেগুলো হচ্ছে আমরা মাইটোসিস বা বাইনারি ফিশন, বা একটা থেকে দুইটা হবে, এইভাবে তারা হচ্ছে মানে মাল্টিপ্লাই করে। কিন্তু ভাইরাসের ক্ষেত্রে তারা মাল্টিপ্লাই এরকম একটা থেকে হবে না, তারা মাল্টিপ্লাই একটা থেকে হাজার হাজার, মানে 100 200 300 হাজার হাজার হতে পারে। তাই ভাইরাস হচ্ছে নর্মাল যে সেল, যেভাবে মাইটোসিস বা বাইনারি ফিশন যেটা ব্যাকটেরিয়া হয়, সেভাবে মাল্টিপ্লাই রেপ্লিকেট করবে না, তারা করবে একটা থেকে হাজার হাজার বা 100, এই বিভিন্ন রকমের বিভিন্ন নাম্বারে তারা যে মাল্টিপ্লাই করবে। এটা হচ্ছে একটা ভাইরাসের ক্যারেক্টারিস্টিক্স। এখন আমি আগের দিন একটা টপিক মানে আমি বলতে ভুলে গেছিলাম, নেমস অফ ব্যাকটেরিয়া অব্লিগেট ইন্টারসেলুলার, মানে কিন্তু কিছু ব্যাকটেরিয়া বলে যারা হচ্ছে অব্লিগেট ইন্টারসেলুলারি, তারা সেলের ছাড়া, ভিতর ছাড়া তারা বাঁচতে পারে না। সেটা হচ্ছে ক্লামাইডিয়া, রিকেটসি। এই দুইটা ক্লামাইডিয়া, রিকেটসি স্পিসিস গুলো হচ্ছে অব্লিগেট ইন্ট্রাসেলুলার। এখন কথা হতে পারে যে মাইক্রোব্যাকটেরিয়াম, লেপ্রি, লিস্টেরিয়া, মনোসাইটোজেন্স, এরাও তো ইন্ট্রাসেলুলার, কিন্তু এটা হচ্ছে অব্লিগেট ইন্ট্রাসেলুলার না, এটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ ইন্ট্রাসেলুলার। ও ইচ্ছা হলে থাকতে পারবে, বাইরেও থাকতে পারবে, ভিতরেও থাকতে পারবে, ওর ইচ্ছা অনুযায়ী থাকে। কিন্তু যেটা ক্লামাইডিয়া, রিকেটসি, এরা সেলের ভিতর না ছাড়া থাকতে পারে না। আচ্ছা, একটা টার্ম আছে এখানে ভাইরাস রিলেটেড, আমরা আবার হোয়াট ইজ ভিরিয়ন। ভিরিয়ন হচ্ছে একটা কমপ্লিট ভাইরাস, মানে তার হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর ক্যাপসিড দ্বারা টোটালি দ্বারা তৈরি থাকবে, সেটাকে আমরা বলি একটা ভিরিয়ন। এনভেলপ কম্পালসরি না, এনভেলপ থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু যেসব একটা কমপ্লিট ভাইরাস বলতে আমরা বুঝি তার নিউক্লিক অ্যাসিড এবং তারা ক্যাপসিড দ্বারা কভার থাকবে, তাকে আমরা বলি ভিরিয়ন। এবার একটা সেল এবং একটা ভাইরাসের মধ্যে পার্থক্য কি হতে পারে? প্রথমে নিউক্লিক অ্যাসিড।
এই ভাইরাসের ডিএনএও থাকতে পারে, আরএনএও থাকতে মানে ডিএনএ আরএনএ থাকতে পারে, কিন্তু দুইটা কখনো একসাথে থাকবে না। কিন্তু একটা সেলে বোথ ডিএনএও থাকবে, আরএনএও থাকবে। এটা হচ্ছে প্রোটিন। এই একটা ভাইরাসে সামান্য পরিমাণ কিছু প্রোটিন থাকে, কিন্তু যেমন হচ্ছে আমি একটু পরে আসবো কি কি প্রোটিন আছে ভাইরাসের ক্ষেত্রে, কিন্তু সেলে হাজার হাজার প্রোটিন থাকে নরমাল সেল। আর লিপোপ্রোটিন মেমব্রেন, এই কিছু কিছু সেলের গায়ে যে আমি বলছিলাম এনভেলপ থাকে, এনভেলপটা হচ্ছে লিপোপ্রোটিন দ্বারা তৈরি থাকে। আর হচ্ছে এই মানে কি বলে যেটা হচ্ছে ভাইরাস সেলের ক্ষেত্রে সকল সেলের সেল মেমব্রেনই লিপোপ্রোটিন দ্বারা তৈরি থাকে। আর রাইবোজোম অ্যাবসেন্ট থাকে, আর হিসাব রাইবোজোম প্রেজেন্ট থাকবে। মাইটোকন্ড্রিয়া এখানে অ্যাবসেন্ট, এখানে প্রেজেন্ট থাকবে। ইউক্যারিওটিক সেলে থাকবে কিন্তু প্রোক্যারিওটিক সেলে মাইটোকন্ড্রিয়া থাকে না। আর এনজাইম হচ্ছে মানে সামান্য থাকতে পারে, নাও থাকতে পারে। এখানে আচ্ছা, আর মাল্টি একটু যে মিউট আছে আনমিউট আছে একটু মিউট হয়ে। তারপর হচ্ছে যেটা মাল্টিপ্লিকেশন বাই বাইনারি ফিশন, এখানে হচ্ছে বায়োর মাইটোসিস, যেটা আমি দেখো যে অ্যারেনা ভাইরাস হ্যাভ ফিউ নন ফাংশনাল রাইবোজোম। নরমালি ভাইরাসে যে দেখো যে রাইবোজোম, এখানে ভাইরাসে রাইবোজোম থাকে না, কিন্তু অ্যারেনা ভাইরাস নামে একটা ভাইরাসে এখানে রাইবোজোম থাকতেও পারে, কিন্তু এটা নন ফাংশনাল। বসে স্ট্রাকচার অফ এ ভাইরাস, ওই আগে সেই কথা, ওই ভাইরাস হচ্ছে একটা ছোটটা সাবস্টেন্স, যেটা হচ্ছে ছোটটা পার্টিকেল, যেখানে হচ্ছে -20 ন্যানোমিটার থেকে 300 ন্যানোমিটার হতে পারে। সব থেকে বড় ভাইরাস সম্ভবত হচ্ছে পক্স ভাইরাস, আর ছোটটার নাম আমার খেয়াল নাই, পরে আসলে হয়তো বলে দিব। আর হচ্ছে মোস্ট ভাইরাস অ্যাপিয়ার স্ফিয়ার, রডস, বিভিন্ন রকম থাকতে পারে। আর ভাইরাস কন্টেন আইদার ডিএনএ আর আরএনএ অর বোথ বাট নট বোথ, মানে যেটা আগে বলছিলাম হয় ডিএনএ থাকবে না, আর কখনো দুইটার সাথে থাকবে না। আর ভাইরাসের এই নিউক্লিক অ্যাসিডটাকে বাইরে একটা সাবস্টেন্স দ্বারা কভার করা থাকে, যেটাকে বলি আমি ক্যাপসিড প্রোটিন। এই ক্যাপসিড গুলো তৈরি হয় ক্যাপসোমিয়ার নামে সাবস্টেন্স দিয়ে, অনেকগুলো ক্যাপসিমিয়ার একসাথে মিলে তৈরি করে একটা ক্যাপসিড। এখন কথা হচ্ছে এই যে ক্যাপসিড আর নিউক্লিক অ্যাসিড, এই মানে যেটা ডিএনএ বা আরএনএ, এই তিনটাকে একসাথে বলা হয় নিউক্লিয় ক্যাপসিড, নিউক্লিয় ক্যাপসিড। আর এই ক্যাপসিডের বাইরে অনেক সময় লিপোপ্রোটিন এনভেলপ থাকে, যেটা হচ্ছে আমি আগে বলছি এখানে। আর লিপোপ্রোটিন থাকলে এটাকে বলে নন নেকেড, আর না থাকলে বলবে নেকেড ভাইরাস। আর এই যে সাবনিট অফ ক্যাপসোমিয়ার, যে ক্যাপসোমিয়ার যেগুলো থাকে, এই ক্যাপসিডের কারণেই এই ভাইরাসের বিভিন্ন সিমেট্রিক্যাল অ্যাপিয়ারেন্স হয়। মেনলি দুইটি থাকে, যেটা হচ্ছে একটা ইকোসাহেড্রাল আর একটা হচ্ছে হেলিক্যাল। একটু পরে আমি আসবো ইকোসাহেড্রাল আর হেলিক্যাল নিয়ে। দেখো যে আমি একটা স্ট্রাকচার ভাইরাসে, এটা হচ্ছে কোর, মানে বুঝাচ্ছি এখানে হচ্ছে মানে আমার জিনোম নিউক্লিক অ্যাসিডটা থাকবে আইদার ডিএনএ অর আরএনএ। আর কোরের বাইরে দেখো একটা সিঙ্গেল সিঙ্গেল যেগুলো মানে ডট ডট যেগুলো দেওয়া আছে, মানে ইটের মতন বিগ যেগুলো দেওয়া আছে, এক একটাকে বলে ক্যাপসোমিয়ার, আর সকলকে একসাথে বলবে ক্যাপসিড। আর এই যে নিউক্লিক অ্যাসিড এবং ক্যাপসিড, এই দুইটাকে মিলে একসাথে বলি আমরা নিউক্লিয় ক্যাপসিড। আর নেক্সট হচ্ছে দেখো এই যে এইখানে দেখো যেটা এই যে নিউক্লিক অ্যাসিড বুঝাচ্ছে জিনোম, আর ক্যাপসিড মিলে নিউক্লিক অ্যাসিড বুঝাইছে। আর আর এই ক্যাপসিডের বাইরে যেটা এখানে আমি যে সবুজ সবুজ যেটা দেখতে পাচ্ছি বাইরে একদম, এটাকে বলবো আমরা সেই লিপিড এনভেলপ। এনভেলপটা লিপোপ্রোটিন দিয়ে তৈরি থাকে। আর এই এনভেলপের বাইরে কিছু কিছু স্পাইক আছে, এগুলো বিভিন্ন গ্লাইকোপ্রোটিন স্পাইক থাকে, এগুলো হচ্ছে ভাইরাসকে অ্যাটাচমেন্ট করতে সাহায্য করে। এগুলো সবাই থাকতে পারে, নাও থাকতে পারে। এটা হচ্ছে মেন, এটা হচ্ছে একটা ভাইরাসের একটা স্ট্রাকচার। আসি ভাইরাসের নিউক্লিক অ্যাসিড নিয়ে কিছু কথা। নিউক্লিক অ্যাসিড হচ্ছে এখানে মনে রাখবো যে আমরা এটা সিঙ্গেল হতে পারে, ডাবল স্ট্যান্ডার্ড হতে পারে। সেটা ডিএনএ হতে পারে সিঙ্গেল ডাবল স্ট্যান্ডার্ড, আরএনএ হতে পারে সিঙ্গেল ডাবল স্ট্যান্ডার্ড। তাহলে ভাইরাসের যে বলে ভাইরাসের নিউক্লিক অ্যাসিড কি দিয়ে কি রকম, তাহলে আমরা বলছি আইদার সিঙ্গেল ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ অর আরএনএ। তারপর ডিএনএ ভাইরাস মনে রাখবো যে ডিএনএ ভাইরাস একটা সিঙ্গেল মলিকুল, এখানে সিঙ্গেল মলিকুল জিনিসটা বোঝাতে বলছে এরকম। তার এক মিনিট আমি মার্কারটা নিয়ে আসি। এই যে সিঙ্গেল মানে এরকম একটা শুধু একটা সিঙ্গেল মলিকুল থাকবে ডিএনএ ভাইরাস পারে, বা এরকম বিভিন্ন সেগমেন্ট। যদি আমি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস রোটা ভাইরাস দেখি, এদের নিউক্লিক অ্যাসিড এরকম সেগমেন্টেড, এরা এরা এরকম একটা সিঙ্গেল মলিকুল না, এরকম বিভিন্ন সেগমেন্টে ভাগ করা থাকে, একটা সিঙ্গেল মলিকুলকে বিভিন্ন ভাগে ভাগ করা থাকে। তাহলে হচ্ছে ডিএনএ ভাইরাস সবসময় সিঙ্গেল মলিকুল থাকবে, আর আরএনএ ভাইরাস একটা সিঙ্গেল মলিকুলও থাকতে পারে বা এরকম সেগমেন্টেডও থাকতে পারে। এবার হচ্ছে নেক্সটে যা আসি, এখানে অলমোস্ট এখানে মনে রাখবো সেই সকল ভাইরাসই একটা সিঙ্গেল কপি অফ দ্য জিনোম থাকবে, মানে একটাই থাকবে। কিন্তু যারা রেট্রোভাইরাস থাকবে, রেট্রোভাইরাস ফ্যামিলি, তাদের 2 কপি অফ আরএনএ থাকবে। তাহলে মানে সবার ক্ষেত্রে এরকম একটা সিঙ্গেল একটা ডিএনএ বা আরএনএ থাকবে।
একটা সিঙ্গেল ডিএনএ আরএনএ থাকবে, কিন্তু রেট্রোভাইরাসের ক্ষেত্রে হচ্ছে দুইটা কপি অফ আরএনএ থাকবে, তাই একে বলা হয় ডিপ্লয়েড। তাহলে সকল ভাইরাসই হচ্ছে মানে হ্যাপ্লয়েড, যাদের সিঙ্গেল কপি অফ জিনোম থাকবে, কিন্তু রেট্রোভাইরাস একটা মাত্র গ্রুপ যাদের হচ্ছে দুই কপি অফ আরএনএ থাকবে, যেটাকে বলি আমরা ডিপ্লয়েড। এবার হচ্ছে ভাইরাল ক্যাপসিড এন্ড সিমেট্রি। আমি ক্যাপসিড আগে বলেছিলাম যে ক্যাপসিড নিউক্লিক অ্যাসিডের বাইরে একটি প্রোটিন কোড দ্বারা কভার করা থাকে, যেটাকে বলি আমি ক্যাপসিড। একটা ক্যাপসিড মানে বিভিন্ন অনেকগুলো ক্যাপসোমিয়ার একত্রে বলা হয় ক্যাপসিড। আর এই সরি আর হচ্ছে জিনোম আর মানে জিনোম আর নিউক্লিক অ্যাসিড আর হচ্ছে ক্যাপসিড, দুইটাকে একত্রে বলা হয় নিউক্লিয় ক্যাপসিড। এখন এই নিউক্লিক ক্যাপসিডের উপর ডিপেন্ড করে এই ভাইরাসকে অনেকগুলো সিমেট্রিতে মানে বিভিন্ন রূপে তাকে মানে দুইটা রূপে তাকে ভাগ করা হয়। একটি হচ্ছে আইকোসাহেড্রাল আর হচ্ছে হেলিকাল। আইকোসাহেড্রাল হচ্ছে মানে কি 20টা ট্রায়াঙ্গেল যদি আমি একত্রে করি যেরকম ফিচার দেখা যাবে, যেরকম দেখতে পাওয়া যাবে, সেটাকে বলে আমি আইকোসাহেড্রাল। বা অনেকটা একটা কি বলে স্ফিয়ারের মতো দেখা যায়, গোলাকৃতি। আর যেটা হচ্ছে হেলিকাল, হেলিকালটা হচ্ছে একটা মানে একটা কয়েলের মতো দেখা যাবে, একটা ফাঁকা মানে ফাঁকা কয়েলের মতো, মানে মানে ফাঁকা পাইপের মতো দেখা যাবে। এটা হচ্ছে আমি রড শেপ সাধারণত। এখন মনে রাখছি হেলিকাল নিউক্লিক অ্যাসিড যারা থাকে তারা সকলেই এনভেলপ থাকবে, মানে তারা নন নেকেড। মানে হেলিকাল হেলিকাল নিউক্লিক অ্যাসিড যেসব ভাইরাস আছে তারা তারা সবাই হচ্ছে এনভেলপ যুক্ত, মানে তারা নন নেকেড। কিন্তু যারা হচ্ছে আইকোসাহেড্রাল এরা হচ্ছে হেলিকাল হতে পারে, এরা হচ্ছে এনভেলপ হতে পারে, নেকেড হতে পারে। মেন কথা হচ্ছে হেলিকাল গুলো নন নেকেড থাকবে, আর যেটা আইকোসাহেড্রাল সেটা হচ্ছে বোথ আইদার নেকেড অন এনভেলপ। হচ্ছে কিছু ভাইরাল প্রোটিন নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে ভাইরাল ক্যাপসিড। আমি ক্যাপসিডের আগে বলছি যে মানে ক্যাপসিডের কাজ হচ্ছে নিউক্লিক অ্যাসিড যেটা থাকে মাঝখানে বা জিনোম যেটাকে, ওটাকে নিউক্লিয়াস এনজাইম দ্বারা মানে ডিগ্রেডেশন করতে দিবে না, এখানে প্রোটেকশন দিবে। আর যে আমি একটু আগে ছবি দেখেছিলাম যে কিছু মানে লাইপোলিপ্রোটিনের বাইরে কিছু স্পাইক ছিল, ওইগুলো হচ্ছে সারফেস প্রোটিন, এগুলো অ্যাটাচমেন্ট করতে সাহায্য করে। আর এরা অ্যান্টিজেন হিসেবে কাজ করে, আর অ্যান্টিজেনের থাকা মানে হচ্ছে অ্যান্টিবডি তৈরি করতেও সাহায্য করবে। আর একটি ভাইরাসে বিভিন্ন সেরোটাইপে ভাগ করা হয়। যখন আমরা সিস্টেমিক ভাইরোলজি পড়বো তখন হচ্ছে আমরা বিভিন্ন সেরোটাইপ দেখবো। একটা ভাইরাসের অনেক সেরোটাইপ আছে, এই সেরোটাইপটা হচ্ছে এই করা হয় ইসের মাধ্যমে, এই যে সারফেস প্রোটিনের মাধ্যমে আমি সেরোটাইপটা আলাদা করি। এবার সেই ম্যাট্রিক্স প্রোটিন থাকে, ম্যাট্রিক্স প্রোটিনের কাজ হচ্ছে এনভেলপ এবং হচ্ছে যে ক্যাপসিড, এদের মধ্যে একটা ইন্টারাকশন বজায় রাখার কাজটাই করেছে ম্যাট্রিক্স প্রোটিন। তারপর হচ্ছে ডিএনএ আর আরএনএ পলিমারেজ। এই ডিএনএ আরএনএ পলিমারেজ জিনিসটা হচ্ছে মানে আমার একটা ডিএনএ থেকে, ধর একটা ডিএনএ ভাইরাস, এই ডিএনএ ভাইরাস থেকে অন্য একটা ডিএনএ তৈরি হওয়ারকে এই যে কাজটা করবে সেটা হচ্ছে পলিমারেজ এনজাইম করবে, বা একটা আরএনএ ভাইরাস থেকে অন্য একটি আরএনএ তৈরি করাকে পলিমারেজ এনজাইম হেল্প করে। আমি লাস্টে এই লেকচার লাস্টের দিকে আমি পলিমারেজ নিয়ে কিছু কথা আছে, তখন আরো ব্রড ডেসক্রিপশন করব। মানে মনে রাখবো ডিএনএ আর আরএনএ পলিমারেজ আছে। আর লাস্টে আর কিছু ভাইরাস আছে যাদের সুপার অ্যান্টিজেন থাকে, যেমন ব্যাকটেরিয়া ছিল সুপার অ্যান্টিজেন, আর কিছু ভাইরাস ছিল সুপার অ্যান্টিজেন থাকে। একটু নরমালি একটা আমি যদি একটা সেল আঁকাই, ধরি এটা একটা টি সেল আর এটা একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। নরমালি একটা এমএসসি দ্বারা, এখানে এমএসসি দ্বারা একটা ভাইরাস তার হচ্ছে মানে একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল টি সেলের কাছে প্রেজেন্ট করবে। কিন্তু যেটা সুপার অ্যান্টিজেন যারা তারা করবে কি এমএসসি দ্বারা প্রেজেন্ট না করে অন্য একটি হাতের মাধ্যমে সে টি সেলকে প্রেজেন্ট করবে। অন্য একটি হাতের মধ্যে টি সেলকে প্রেজেন্ট করাতে হবে কি এই টি সেলটা বেশি পরিমাণ অ্যাক্টিভ হয়, তখন সে আরো বেশি পরিমাণে ইন্টারলিউকিন 1 সিএস2 মানে নেগেটিভ ফ্যাক্টর এগুলো রিলিজ করবে। ফলে হচ্ছে তখন বেশি বেশি পরিমাণ তার ইফেক্ট শো করবে। এটা হচ্ছে সুপার অ্যান্টিজেন কাজ। আর সুপার অ্যান্টিজেন দুটি ভাইরাসের সাধারণত আছে, সেটা হচ্ছে এপস্টেইন ভাইরাস আর হচ্ছে সাইটোমেগালো ভাইরাস। মানে এপস্টেইন ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস এবং কিছু রেট্রোভাইরাস, মাউস মেমরি টিউমার ভাইরাস, একই না একটা নাম, রেট্রোভাইরাস, মাউস মেমরি টিউমার ভাইরাস। এই তিনটা ভাইরাসের ক্ষেত্রে হচ্ছে আমার সুপার অ্যান্টিজেন, এই তিনটা ভাইরাস সুপার অ্যান্টিজেন হিসেবে কাজ করতে পারে। হচ্ছে ভাইরাল এনভেলপ নিয়ে কিছু কথা। এনভেলপ আমি আগে বলছিলাম লিপোপ্রোটিন দ্বারা তৈরি থাকে। এখন মজার জিনিস হচ্ছে এখানে লিপিড থাকে, এবং লিপোপ্রোটিন মানে কি লিপিড এবং প্রোটিন। যেটা হচ্ছে লিপিড থাকে এটা হচ্ছে হোস্ট থেকে আসে, আর যেটা প্রোটিন থাকে এটা হচ্ছে ভাইরাস থেকে আসে। সারা জিজ্ঞেস করে যে যে ভাইরাল এনভেলপটা আছে এটা কি দিয়ে তৈরি, লিপোপ্রোটিন। লিপোপ্রোটিনটা তুমি লিপোপ্রোটিনটা কি কোথা থেকে আসে, লিপিড পার্টটা আসবে আমরা হোস্ট থেকে এবং প্রোটিনটা আসবে ভাইরাস থেকে। আর
যে আগে কিছু কথা frequently glycoprotein থাকে in the form of spike like projection on the surface which attach to the host cell receptor, মানে এটা কিছু glycoprotein থাকে যারা অ্যাটাচ করতে সাহায্য করে। আর এই যে ভাইরাল এনভেলপটা একটি প্রসেসের মাধ্যমে সেল থেকে বের হয়, এটাকে বলে হচ্ছে বার্ডিং। আমি লাস্টের দিকে ছবি আছে তখন দেখাবো, মানে বার্ডিং এর মাধ্যমে মনে রাখবো আমরা ভাইরাল এনভেলপটা একটা সেল থেকে, মানে একটা সেল একটা ব্যাকটেরিয়া ভাইরাস তার এনভেলপ সহ বের হতে গেলে যে প্রসেসটাকে হয় সেটাকে বলি আমি বার্ডিং। নন এনভেলপ না, কিন্তু এনভেলপ ভাইরাসের ক্ষেত্রে বার্ডিং প্রক্রিয়ার মাধ্যমে সে হচ্ছে সেল থেকে বেরোবে। কিন্তু মজার বিষয় হচ্ছে যেটা হচ্ছে এনভেলপ মানে যে এনভেলপটা সাধারণত পেয়ে থাকে সেলের আউটার মেমব্রেন বা ক্যাপ, যেটা হচ্ছে ক্যাপসিড থেকে সাধারণত এরা এই এনভেলপটা মানে তৈরি হয়ে থাকে। কিন্তু একটা মাত্র এক্সেপশন থাকে, এটা হচ্ছে হারপিস ভাইরাস। হারপিস ভাইরাসটা তাদের মানে তাদের যে এনভেলপটা সে তৈরি হয় নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে। মানে সকল ভাইরাসে এনভেলপ তৈরি হয় সেলের আউটার মেমব্রেন থেকে, কিন্তু মাত্র যেটা বলে হচ্ছে মানে হারপিস ভাইরাস তাদের আউটার মেমব্রেনটা তাদের এনভেলপটা তৈরি হয় নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে। এটা একটা মাত্র এক্সেপশন। কিন্তু কিন্তু মানে মজার জিনিস হচ্ছে এখানে যে এনভেলপটা থাকা মানে হচ্ছে সে ভাইরাসটা আরো বেশি উইক হয়ে যাওয়া। যারা এনভেলপ ভাইরাস তারা হচ্ছে হিট, ড্রাইং, ডিটারজেন্টস এইসব দ্বারা সহজেই তারা হচ্ছে নষ্ট হতে পারবে, কিন্তু যারা নন এনভেলপ তারা সহজেই বাইরে টিকে থাকতে পারে। তাই বলা হয় যে ফিকোরাল রুটের যারা সব ভাইরাস ছড়ায় থাকে, যেমন হেপাটাইটিস, পোলিও ভাইরাস, কক্সাকি ভাইরাস, ইকো ভাইরাস, নরওয়াক, রোটা, এরা সব ফিকোরাল রুটে ছড়ায় থাকে। ফিকোরাল রুটে যেসব ভাইরাস ছড়িয়ে থাকে তাদের কারোই আমার থাকবে না, এনভেলপ থাকবে না, তারা নন নেকেড ভাইরাস। তারা হচ্ছে মানে যেসব ভাইরাসরা সহজে মানে ফিকোরাল রুটে ছড়াবে তাদের নেকেড, তারা হচ্ছে নেকেড ভাইরাস, তাদের এনভেলপ থাকবে না। এবার ভাইরাস এই এতক্ষণে যতগুলো কিছু বললাম এদের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এখন যে অ্যাটিপিক্যাল, বলে টেলস অফ অ্যাটিপিক্যাল ভাইরাস লাইক এজেন্ট। চারটা আছে মনে রাখবো আমরা, ডিফেক্টিভ ভাইরাস, সিউডো ভাইরাস, ভিরিয়য়েড, পিরিয়ন্স। তাহলে পিরিয়ন্স তাহলে কি আছে, ডিফেক্টিভ ভাইরাস, সিউডো ভিরিয়ন্স, ভিরিয়য়েডস এবং পিরিয়ন, এই চারটা হচ্ছে অ্যাটিপিক্যাল ভাইরাস লাইক এজেন্ট। প্রথম হচ্ছে ডিফেক্টিভ ভাইরাস। ডিফেক্টিভ ভাইরাস জিনিসটা হচ্ছে তার নিজস্ব ডিএনএও থাকবে, সরি যাদের নিজস্ব নিউক্লিক অ্যাসিড কোনো একটা মানে ফাংশন মিসিং, সেই কারণে সে নিজে নিজে রেপ্লিকেট হতে পারে না, সে তার অন্য কারো হেল্পের মাধ্যমে তার রেপ্লিকেট হতে হবে। সেটা হচ্ছে ডিফেক্টিভ ভাইরাস। বলছে হেল্পার ভাইরাস, তার একটা হেল্পার ভাইরাস দরকার। এটা হচ্ছে হেপাটাইটিস ডি ভাইরাস এক্সাম্পল। হেপাটাইটিস ডি ভাইরাসের আমরা জানি যে হেপাটাইটিস বি ভাইরাস ছাড়া কখনো সে রেপ্লিকেট হতে পারে না। মানে একবার যখনই কোনো পার্সনের হেপাটাইটিস বি দ্বারা ইনফেক্টেড হয়ে থাকে, তার আমি হেপাটাইটিস ডিও করে দেখবো, যে সারফেস অ্যান্টিজেন করে দেবো তার হেপাটাইটিস ডি তারাতে ইনফেক্টেড আছে কিনা। কারণ হেপাটাইটিস, যেখানে হেপাটাইটিস বি থাকে সেখানে হেপাটাইটিস ডি থাকতে পারে, কিন্তু হেপাটাইটিস ডি কখনো একা থাকবে না। তাই এটা কোনো ডিফেক্টিভ ভাইরাস। তার ডিফেক্টিভ ভাইরাস কি, তার নিউক্লিক অ্যাসিডও থাকবে, প্রোটিনও থাকবে, কিন্তু সে নিজে নিজে রেপ্লিকেট করতে পারবে না, তার একজন হেল্পার সেলের হেল্পার ভাইরাসের দরকার। হচ্ছে সিউডো ভাইরাস। এখানে আমি জানি একটা ভাইরাস, একটা নিউক্লিক অ্যাসিড থাকবে এবং একটি ক্যাপসিড থাকবে, কিন্তু এখানে নিউক্লিক অ্যাসিডটা সাধারণত ভাইরাসের নিজস্ব, কিন্তু এখানে যেটা সিউডো ভাইরাস ওদের যে মানে হোস্ট সেল যেটা মানে ওদের যে নিউক্লিক অ্যাসিডটা থাকবে বা ভাইরাল ডিএনএটা যেটা থাকবে সেটা হচ্ছে সাধারণত হোস্ট সেলের ডিএনএ, তার নিজস্ব ডিএনএ না। তাই এটা হচ্ছে সিউডো ভাইরাস, সিউডো ভিরিয়ন্স এটা। আর হচ্ছে এরা হচ্ছে সিউডো ভাইরাস একটা সেলকে ইনফেক্ট করতে পারে, কিন্তু তারা নিজস্ব নিজে কখনো রিপ্লিকেট হতে পারে না, কারণ যেহেতু তাদের নিউক্লিক অ্যাসিডটা তাদের নিজস্ব না, তাদের মানে ভাড়া করা বলা হয়, মানে হোস্ট সেল থেকে সে নিয়ে নিছে। এবার সে ভিরিয়ডস। ভিরিয়ডসটা হচ্ছে এটা শুধুমাত্র সেলুলার মানে একটা শুধু আরএনএ নিউক্লিক অ্যাসিড থাকবে, এটা সার্কুলার আরএনএ থাকে শুধু, তার বাইরে কোনো প্রোটিনও থাকবে না, কোনো এনভেলপও থাকবে না। এটা হচ্ছে ভিরিয়ড। ভিরিয়ড তার মানে কি, শুধুমাত্র একটি আরএনএ দ্বারা তৈরি থাকবে, কোনো প্রোটিন মানে কোনো এনভেলপও থাকবে না, কোনো সেই ক্যাপসিডও থাকবে না। আর এরা হচ্ছে সাধারণত হিউম্যান ডিজিজ এরা করে না, এরা হচ্ছে কিছু প্ল্যান্ট ডিজিজ করে। এবার আসি প্রিয়ন। প্রিয়ন হচ্ছে এটা, প্রিয়নটা হচ্ছে কি, এরা শুধুমাত্র প্রোটিন দ্বারা তৈরি থাকবে, মানে শুধুমাত্র ক্যাপসিড দ্বারা তৈরি থাকবে, কোনো নিউক্লিক অ্যাসিড থাকবে না। যারা মানে এরা হচ্ছে তাহলে প্রিয়ন। প্রিয়নে কি এরা হচ্ছে শুধুমাত্র প্রোটিন দ্বারা তৈরি থাকবে, কোনো নিউক্লিক অ্যাসিড থাকবে না। এখন সাদা একটা ফেভারিট প্রশ্ন যে প্রিয়ন কি কি ডিজিজ করে থাকে। তুই বলে প্রিয়ন কি কি ডিজিজ করে, ফার্স্টে বলবো স্যার প্রিয়ন কজেস ট্রান্সমিসিবল স্পঞ্জিওফর্ম এনকেফ্যালোপ্যাথি। তাহলে প্রিয়ন কি করে, ট্রান্সমিসিবল স্পঞ্জিওফর্ম এনকেফ্যালোপ্যাথি। এখন এর মধ্যে স্যার কিছু কিছু ডিজিজ আছে যেটা বলে আমি ক্রুডসফিল্ড জ্যাকব ডিজিজ আর কুরু এন্ড স্ক্র্যাপি ইন শিপ। তাহলে
প্রথমে যদি বলে কি করে, ট্রান্সমিসিবল স্পঞ্জিফর্ম এনকেফ্যালোপ্যাথি, আর যার মধ্যে আছে ক্রুসফিল্ড জ্যাকব ডিজিজ এবং কুরু স্ক্রাপিনশিপ। পিয়ন আর একটা ভাইরাস, নরমাল ভাইরাসের মধ্যে পার্থক্য কি? প্রথমে বলছি যে প্রিয়ন শুধুমাত্র প্রোটিন দিয়ে তৈরি থাকে, তাই পিয়নে কোনো নিউক্লিক অ্যাসিড থাকে না, কনভেনশনাল ভাইরাস গুলোর থাকবে। আর এই যে পিওর যে প্রোটিন গুলো থাকে এগুলো হচ্ছে সেলুলার জিন, মানে হোস্ট সেলের যেটা হোস্ট সেলের মানে জিন থাকবে, হোস্ট সেলের জিন দিয়ে তৈরি হবে এই প্রোটিন গুলা। তাদের নিজস্ব দ্বারা নিজস্ব যেহেতু কোনো নিউক্লিক অ্যাসিড নাই, তাই নিজেরা কোনো প্রোটিন তৈরি করতে পারবে না, সব হোস্ট সেলের মাধ্যমে এই প্রোটিন গুলা তৈরি হবে। আর হচ্ছে আর যেটা হচ্ছে কনভেনশনাল ভাইরাসে তাদের নিজস্ব জিন দ্বারা প্রোটিন তৈরি হবে। আর হচ্ছে এই প্রিয়নটা আল্ট্রাভায়োলেট রে দ্বারা ইনঅ্যাক্টিভেট হবে না, কিন্তু নরমাল ভাইরাস আল্ট্রাভায়োলেট রে দ্বারা ইনঅ্যাক্টিভেট হতে পারে। হচ্ছে অ্যাপিয়ারেন্স ইন ইলেকট্রন মাইক্রোস্কোপি, এখানে ফিলামেন্টাস রড হিসেবে লাগবে, অ্যামাইলয়েডের মতো দেখা যায় এটা। আর ওখানে কনভেনশনাল ভাইরাস হয় আইকোসাহেড্রাল অর হেলিকাল সিমেট্রি, কোনো অ্যান্টিবডি তৈরি হবে না। আর কনভেনশনাল ভাইরাস ইনফেকশন হলে অ্যান্টিবডি তৈরি হবে। আর পিওরদের ইনফেকশনে কোনো ইনফ্লামেশন হবে না, কনভেনশনাল ইনফেকশন হলে কোনো ইনফ্লামেশন তৈরি হবে। এখন এই যে কালচার অফ ভাইরাস, এই জিনিসটা তোমাদের রিটেলে আসে, মানে আমাদের যেটা গাইডে পড়ে এই গাইডে জিনিসটা ভুল মানে বলবো না, একটু মানে ঠিক মতো লেখা নেই। তাহলে হচ্ছে কালচার অফ ভাইরাস তিনটা ভাবে করতে পারি: ইনোকুলেশন টু অ্যানিমাল, এমব্রায়োনেটেড এগ, আর সেল কালচার বা টিস্যু কালচার। তাহলে কি বলা, ইনোকুলেশন টু অ্যানিমাল, এমব্রায়োনেটেড এগ, আর সেল কালচার বা টিস্যু কালচার। টিস্যু কালচার বা তিনটাকে ভাগ করা যায়: প্রাইমারি সেল কালচার, সেমি কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। প্রাইমারি হচ্ছে এটা করব কাদের গায়ে, রেসাস মাঙ্কি, রেসাস মাঙ্কিস কিডনি, ওই যে আরএইচ আমরা পড়ি না, আরএইচ অ্যান্টিজেন ব্লাডের, ওই রেসাস মাঙ্কির কিডনিতে আমি এটা কালচার করে থাকি। এখানে সাধারণত ডিপ্লয়েড যেগুলো ভাইরাস ওদের করা হয়। আর এখানে 1 to 2 মানে এই রেসাস মাঙ্কির কিডনিতে আমি 1 to 2 টাইম প্যাসেজ করাতে হবে, মানে ঢুকাতে হবে মানে ভাইরাসটা। হচ্ছে সেমি কন্টিনিউয়াস, এখানে ডিপ্লয়েড ভাইরাস গুলো করবো, এখানে 30 to 50 টাইমস প্যাসেজ করতে হবে। এখানে 1 থেকে 2 টাইম, 30 to 50 টাইমস। আর জেনারেশন এখানে খুব হাই হবে। আর এখানে এটা কার উপর করব, হিউম্যান এমব্রায়োনিক ফাইব্রোব্লাস্টের উপরে। আর লাস্ট হচ্ছে কন্টিনিউয়াস এর মধ্যে এটা এখানে হ্যাপবার্ড ভাইরাস গুলো কালচার করা হয়। এখানে দুটো কয়টা এক্সাম্পল আছে, হেলা কালচার, হেপ2, ভেরো, ম্যাককয়, এগুলো রিটেন আসে, তুমি রিটেনের জন্য এগুলো পড়ে নিবা যে কালচার অফ ভাইরাস কিভাবে করা হয়। তাহলে ইনোকুলেশন টু অ্যানিমাল, এমব্রায়োনেটেড এগ, আর সেল কালচার বা টিস্যু কালচার। ভাইভাতে একটা প্রশ্ন হচ্ছে পিসিআর কি আর আরটি-পিসিআর কি? পিসিআর জানি পলিমারেজ চেইন রিঅ্যাকশন, আর আরটি-পিসিআর রিভার্স ভাইরাসের ক্ষেত্রে, আর আরটি-পিসিআর করব হচ্ছে আমি আরএনএ ভাইরাসের ক্ষেত্রে। তাহলে আমি যদি বলি নিউক্লিক অ্যাসিড দেখা হয় কিভাবে, সেটা হচ্ছে দুটো হবে, পিসিআর, আরটি-পিসিআর। এটা আবার দুটো ভাগ আছে, ট্র্যাডিশনাল, রিয়েল টাইম। ট্র্যাডিশনাল এই দুটো একই জিনিসই, রিয়েল দুটো ভাগ থাকে, কিন্তু পিসিআরটা করা আমি ডিএনএ ভাইরাসের ক্ষেত্রে, আর করা হবে আমি সেই কি বলে আরটিপিসিআরটা করা হবে আমার ইসের ক্ষেত্রে, আরএনএ ভাইরাসের ক্ষেত্রে করা হবে। এবার হচ্ছে রেপ্লিকেশন অফ ভাইরাস। রেপ্লিকেশন প্রসেসটা এটা তোমাকে রিটেনে দেবে, সাধারণত ভাইভাই পুরো বলবে না যে তুমি পুরো প্রসেসটা বলো। ভাইভাইতে কি ধরনের একটু পরে বলে দিচ্ছি। প্রথমে রেপ্লিকেশন আমি বলি, ফার্স্ট প্রসেস হচ্ছে অ্যাটাচমেন্ট করতে হবে। অ্যাটাচমেন্ট করে সে সেলের ভিতরে ঢুকবে, তারপর হচ্ছে আনকোটিং করবে। ফিগার আছে দেখা, একবার এটা দেখা যাচ্ছে ফার্স্ট একবার আনকোটিং করবে। এরপর হচ্ছে আনকোটিং করার পর আর্লি ভাইরাল এমআরএনএ সিনথেসিস করবে। তারপর হচ্ছে এমআরএনএ সিনথেসিস করার পরে প্রোটিন তৈরি, প্রোটিন পরে হচ্ছে ভাইরাল জিনোম রেপ্লিকেশন হবে। তারপর হচ্ছে লেট ভাইরাল এমআরএনএ সিনথেসিস, লেট ভাইরাল প্রোটিন সিনথেসিস, প্রোজেনি, ভাইরাল অ্যাসেম্বলি, রিটার্ন রিলিজ। আমি একটু পরে ফিগার দেখাচ্ছি। এখন এখানে একটা ভাইবার প্রশ্ন থাকে যে আর্লি প্রোটিনটা কি আর লেট প্রোটিন, যে লেট ভাইরাল প্রোটিনটা কি। আচ্ছা এটা পরে আসতেছি একটু। ফার্স্টে যে আর্লি ইভেন্ট, যদি আর্লি ইভেন্ট কি কি আছে, আর্লি ইভেন্ট হচ্ছে অ্যাটাচমেন্ট, পেনিট্রেশন আর আনকোটিং। আর মিডল জিন এক্সপ্রেশন, জিনোম রেপ্লিকেশন। আর লেট ইভেন্ট হচ্ছে অ্যাসেম্বলি এন্ড রিলিজ। যেটা বলছিলাম যে ভাইবাতে ধরে আর্লি প্রোটিন কি আর লেট প্রোটিন কি। আর্লি প্রোটিন মনে রাখবো হচ্ছে পলিমারেজ এনজাইম, আর লেট প্রোটিন হচ্ছে স্ট্রাকচারাল প্রোটিন। মানে পলিমারেজ এনজাইম হয়ে ফার্স্টে হচ্ছে আমার সেলের যে জিনোমটা তৈরি হবে, পরে ওই জিনোম থেকে প্রোটিন তৈরি হবে, স্ট্রাকচার। তাহলে আর্লি ভাইরাল প্রোটিনটা কি, পলিমারেজ এনজাইম, এবং লেট ভাইরাল প্রোটিন হচ্ছে স্ট্রাকচারাল প্রোটিন, যেগুলো আছে ওইগুলো হচ্ছে লেট ভাইরাল প্রোটিন।
এই যে ফিগারটা আমি ফিগারের মাধ্যমে বুঝাচ্ছি। ফার্স্টে দেখো একটা ভাইরাস হচ্ছে ভাইরাস অ্যাটাচমেন্ট হবে ফার্স্টে। ফার্স্টে ভাইরাসটা আসবে, অ্যাটাচমেন্ট করে সে ভিতরে ঢুকলো। দেখো ভাইরাসটা ভিতরে ঢুকছে ফার্স্টে। এবার ঢোকার পরে সেলটা সে আনকোটিং করবে। তার যে ক্যাপসিডের ভিতরে যে জিনোমটা আছে সে জিনোমটাকে বের করে দেবে, সেলের ভিতরে দিয়ে দেবে। জিনোমের পর প্রথমে আর্লি ট্রান্সক্রিপশন হবে। আর্লি ট্রান্সক্রিপশন মানে আর্লি এমআরএনএ সিনথেসিস। ট্রান্সক্রিপশন মানে হচ্ছে এমআরএনএ সিনথেসিস, আর ট্রান্সলেশন মানে হচ্ছে প্রোটিন সিনথেসিস। তাহলে হচ্ছে ফার্স্টে আর্লি ট্রান্সক্রিপশন করবে, তার মানে কি এখান থেকে একটা থেকে একটি হচ্ছে প্রোটিন রিলিজ, প্রোটিন তৈরি হয়েছে। দেখো এই যে একটা প্রোটিন তৈরি হয়েছে। এই এবার হচ্ছে আর্লি ট্রান্সলেশন, মানে আর্লি ট্রান্সলেশন হয়েছে, সরি আর্লি ট্রান্সক্রিপশন হলো, ট্রান্সক্রিপশনটি নতুন একটা এমআরএনএ তৈরি হয়েছে। এবার ট্রান্সলেশন হয়েছে, হওয়ার পর একটা প্রোটিন তৈরি হয়েছে। এই প্রোটিনটা হচ্ছে আর্লি প্রোটিনটা কি পলিমারাইজ এনজাইম। আর্লি প্রোটিন হচ্ছে পলিমারাইজ এনজাইম। এই আর্লি প্রোটিনের পরে তারপর হচ্ছে এবার ডিএনএ রেপ্লিকেশন হবে, ডিএনএ সিনথেসিস আর লেট ট্রান্সক্রিপশন। মানে এবার হচ্ছে আমি ডিএনএ সিনথেসিস হলো, এগুলো হচ্ছে আমার ডিএনএ বা আরএনএ যেগুলো আছে, এগুলো ডিএনএ নতুন আরো তৈরি হয়েছে। আর একটা এমআরএনএ ছিল, নতুন আরেকটা এমআরএনএ তৈরি হয়েছে। এই এমআরএনএ থেকে হচ্ছে পরে আরো একটা স্ট্রাকচার প্রোটিন তৈরি হবে। দেখো এটা হচ্ছে বাইরে, দেখো এই বাইরে যে প্রোটিনটা হচ্ছে স্ট্রাকচার প্রোটিন। তাহলে লেট প্রোটিন হচ্ছে আমার স্ট্রাকচার প্রোটিন, বা নরমাল যেটা বলি আমরা ক্যাপসিড, এগুলো হচ্ছে স্ট্রাকচারাল প্রোটিন। আর আর্লি প্রোটিন হচ্ছে আমার যে এই পলিমারেজ এনজাইম। এবার হচ্ছে এই যে প্রোটিনটা যখন আমি বাইরে গেল, এখান থেকে ক্যাপসিড তৈরি করে আবার ভিতরে ঢুকে এরকম একটা মানে আবার নতুন একটা একটা ভিরিয়ন তৈরি করবে। পরে এই ভিরিয়ন গুলো মানে এগুলো বলে অ্যাসেম্বলি হয়েছে, রেপ্লিকেশনের প্রসেস। এটা রিটার্নে আসে, রিটার্নে তুমি শুধু স্টেপগুলোর নাম বলে দিলেই হবে। এটা হচ্ছে কিছু রিসেপ্টর আছে সেলের, যেমন এই যে মেক্সিকোতে আসে এইচআইভি রিসেপ্টর কি CD4 প্রোটিন, র্যাবিস হচ্ছে অ্যাসিটাইলকোলাইন রিসেপ্টর, এফস্টেইন বার হচ্ছে কমপ্লিমেন্টের যে রিসেপ্টর থাকবে সেটা হচ্ছে এফস্টেইন বারের রিসেপ্টর থাকবে। আর হার্পি সিগমেন্স টাইপ 1 হচ্ছে ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টর। আর ভ্যাকসিনিয়া ভাইরাসের ক্ষেত্রে হচ্ছে এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টর।